হ্যালো অনার্স প্রথম এবং ডিগ্রি প্রথম বর্ষের শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। গত ক্লাসে আমরা আইসিটি এর প্রথম অধ্যায়ের গুরুত্বপূর্ণ টপিকগুলো আলোচনা করেছি এবং আজকে আমরা দ্বিতীয় অধ্যায়ের গুরুত্বপূর্ণ এবং পরীক্ষায় সম্ভাব্য যে প্রশ্নগুলো আসবে সেই টাইপের প্রশ্নগুলো আলোচনা করব। তো আজকের টপিক আমাদের মূলত এই অধ্যায়ের হার্ডওয়্যার এবং সফটওয়্যার। হার্ডওয়্যার মানে কম্পিউটারের যে বাইরের যে যন্ত্রাংশ, আর সফটওয়্যার মানে কম্পিউটারের ভিতরে যে কমান্ড বা ভিতরে যে প্রোগ্রামগুলো। তো আমরা প্রথমে জানবো হার্ডওয়্যার সম্পর্কে, যে হার্ডওয়্যার বলতে আমরা কোন বিষয়গুলো আলোচনা করব। হার্ডওয়্যারের মধ্যে আমরা যে বিষয়গুলো আলোচনা করব তার মধ্যে আমাদের টপিক যেটা প্রথম হচ্ছে যে সিপিইউ। প্রথম আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে যে এই যে সিপিইউ এর যে কনসেপ্টটা। দ্বিতীয় ক্ষেত্রে হচ্ছে ওসিআর, এরপরে ওএমআর, র্যাম, রম এবং হচ্ছে যে রাউটার। এই টপিকগুলো মূলত আমরা এই অধ্যায়ে আলোচনা করব। যেহেতু প্রথমে আমাদের হার্ডওয়্যারের কথা বলা হচ্ছে, যে হার্ডওয়্যারের টপিকগুলো আলোচনা করার কথা বলছে, তাহলে আমরা প্রথমেই হার্ডওয়্যার সম্পর্কে টপিক দেখব, যে এই হার্ডওয়্যার বলতে আমরা কি বুঝি। তো আমরা প্রথমে হার্ডওয়্যারের সংজ্ঞাটা দেখব, যে হার্ডওয়্যার বলতে যে কম্পিউটারের বাইরের যে দৃশ্যমান ও স্পর্শযোগ্য যে যন্ত্রাংশগুলো আছে, এই দৃশ্যমান এবং স্পর্শযোগ্য যন্ত্রাংশগুলোকে বলা হয় হার্ডওয়্যার। যেগুলোকে টাচ করা যায়, যেগুলোকে দেখা যায়, যেটা দৃশ্যমান। এই হার্ডওয়্যার মূলত দুই ধরনের। হার্ডওয়্যার কয় ধরনের? মূলত হার্ডওয়্যার আছে দুই ধরনের। তার মধ্যে একটি হচ্ছে যে বাহ্যিক, যেটা আমরা বাইরে থেকে দেখতে পাই, এবং আরেকটি হচ্ছে অভ্যন্তরীণ। এখন বাহ্যিক কোনগুলা? যে যন্ত্রাংশগুলো কম্পিউটারের বাইরে থাকে, এবং কেবল অর্থাৎ তার অথবা ওয়্যারলেস সংযোগের মাধ্যমে, তার অথবা যেটা হচ্ছে যে আমরা ওয়্যার বা ওয়্যারলেস জানি, দুই ধরনের মিডিয়া, কেবল অথবা ওয়্যারলেস সংযোগের মাধ্যমে, কম্পিউটারের সাথে যুক্ত থাকে। এটা ডাবল টাইপ হয়ে গেছে। তাহলে বাহ্যিক কি? যে যন্ত্রাংশগুলো কম্পিউটারের বাইরে থাকে এবং কেবল অথবা কেবলবিহীন, অর্থাৎ তার অথবা তারবিহীন সংযোগের মাধ্যমে কম্পিউটারের সাথে যুক্ত থাকে, সেটাকে বলা হয় কি? বাহ্যিক যে হার্ডওয়্যার, সেটা। এখন সেইগুলো আমরা উদাহরণস্বরূপ কেমন বলতে পারি? যেমন মনিটর। আমরা যে মনিটর যেটা দেখি, এটা কিন্তু একটি হার্ডওয়্যার, বাইরে এটা দেখা যায়, দৃশ্যমান। কিবোর্ড, যেটাতে আমরা লেখালেখি করি, এই যে দেখেন, এটা কিবোর্ড, এটা কিন্তু আমরা বাইরে থেকে স্পর্শ করতে পারছি, দেখতে পাচ্ছি কোথায় কোনটা আছে। এরপরে হচ্ছে মাউস। মাউসও কিন্তু আমরা সরাসরি এটা দেখতে পারি, এই যে মাউস, এটা কিন্তু দৃশ্যমান এবং এটা স্পর্শ করা যাচ্ছে, এই যে আমি স্পর্শ করতেছি। তার মানে এইটা হচ্ছে যে এক ধরনের হার্ডওয়্যার। এরপর প্রিন্টার আমার এখানে নাই, এজন্য দেখাতে পাচ্ছি না, কিন্তু আপনারা দেখেছেন প্রিন্টারে কিন্তু প্রিন্ট করার জন্য এটা একটি হার্ডওয়্যার, টাচ করা যায়। স্ক্যানার, স্ক্যান করার জন্য যে ডিভাইস যেটা। দেন হচ্ছে স্পিকার, যেটা আমরা এই যে সাউন্ড স্পিকার যেটাকে বলি, এটাও কিন্তু হার্ডওয়্যার, এটা খালি চোখে দেখা যায়। এবং এক্সটার্নাল হার্ড ড্রাইভ, আমরা বিভিন্ন যে ড্রাইভগুলা, বিভিন্ন যে স্টোরেজ ডিভাইসগুলা অতিরিক্তভাবে অ্যাড করি, সেইগুলো হচ্ছে হার্ডওয়্যার। দেন হচ্ছে ওসিআর, আমরা আগে দেখলাম। ওএমআর, এগুলার বিস্তারিত আমরা জানবো। রাউটার, রাউটার দেখেছেন আপনারা, এই যে রাউটার আমার এখানে একটা আছে, এই যে এই টাইপের যে ডিভাইসগুলা, এই যে যেটা ইন্টারনেট সংযোগের জন্য ব্যবহার করে, আমাদের বিস্তারিত আছে এরপরে। এই ছিল এখানকার 11টা টপিক, যেগুলা কম্পিউটারের বাহ্যিক হার্ডওয়্যার। এবং দ্বিতীয় ক্ষেত্রে আমরা জানবো যে এর অভ্যন্তরীণ, এই যে অভ্যন্তরীণ যে, অর্থাৎ ভিতরে যে হার্ডওয়্যার যেটা আছে, কম্পিউটারের ভিতরে যেটা ব্যবহার করা হয়, সেই হার্ডওয়্যার সম্পর্কে আমরা জানবো। সেটা কি? যে যন্ত্রাংশগুলো কম্পিউটারের যে বক্স বা কেসিং এর মধ্যে থাকে, যে যে যন্ত্রাংশগুলো বা সিস্টেম ইউনিটের ভিতরে থাকে, সেইগুলাকে বলা হয় কি? সেইগুলাকে বলা হয় অভ্যন্তরীণ হার্ডওয়্যার। আমাদের যেমন এর মধ্যে মাদারবোর্ড, আমরা গত ক্লাসে এই টাইপের জিনিসগুলো আলোচনা করেছি। এরপরে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, যেটাকে যেটাকে সংক্ষেপে বলা হয় সিপিইউ, অর্থাৎ সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। দেন হচ্ছে র্যাম, রম, হার্ড ডিস্ক, পাওয়ার সাপ্লাই, গ্রাফিক্স কার্ড। এই যে এই টাইপের জিনিসগুলো, এগুলা কিন্তু আমাদের অভ্যন্তরীণ, এই 6টা। তাহলে আমরা বাহ্যিক যেগুলো আছে সেটা জানলাম 10টা, এই 10টা 11টা মোট, 9, 10, দেন হচ্ছে 11। অ্যান্ড অভ্যন্তরীণ যেটা,
সেটা জানলাম আমরা। মোট এখানে 6টা, মোট টপিক জেনেছি 6টা। তাহলে কম্পিউটার হার্ডওয়্যারের ক্ষেত্রে বাহ্যিক জেনেছি কয়টা? 11টা, ওইটা মুখস্থ করবেন তালিকাটা। এবং অভ্যন্তরীণ ভিতরে যেগুলো হয় 6টা, এই 6টা তালিকা মুখস্থ করবেন। আমরা প্রশ্নের প্যাটার্ন দেখব। গুরুত্বপূর্ণ কিছু যন্ত্রাংশগুলো, যে গুরুত্বপূর্ণ হার্ডওয়্যার যে যন্ত্রগুলো আছে, এগুলো আমরা বিস্তারিত জানবো। এখন প্রথমে আমরা যেগুলো আপনাদের কাছে একটু আনকমন টপিক মনে হচ্ছিল বা আনকমন মনে হচ্ছিল, সেটা প্রথম হচ্ছে ওসিআর। আমরা ওসিআর এর পূর্ণ অর্থ আগে জানবো। যে ওসিআর বলতে আমরা ওতে অপটিক্যাল, সিতে ক্যারেক্টার এবং আর্থ হচ্ছে রিডার। রিডার মানে কিন্তু যেগুলা থেকে কোনো তথ্য পড়া যায় সেই টাইপের যন্ত্রাংশগুলোকে বলা হয় রিডার। ওসিআর এর পূর্ণ অর্থ কি? অপটিক্যাল ক্যারেক্টার রিডার। আপনার কিন্তু এখান থেকে সংক্ষিপ্ত যে প্রশ্নগুলো আছে, ওসিআর বলতে কি বুঝি, এগুলা কিন্তু বলতে বলবে। এটা যদি আমরা দেখি, কাগজের বিভিন্ন ধরনের বর্ণ, সংখ্যা বা বিশেষ ধরনের কিছু চিহ্ন থাকলে তা পড়ার জন্য এই ওসিআর মেশিনকে এটা হচ্ছে ব্যবহার করা হয়। কারণ কোনো একটা কাগজে বিশেষ ধরনের কোনো সিম্বল আছে যেটা আপনি দেখে স্বাভাবিকভাবে বুঝতে পারছেন না, ওসিআর এর মাধ্যমে ওর একটা অর্থ দিবে আপনার, এবং ওই বর্ণ দ্বারা, ওই সংখ্যা দ্বারা, ওই চিহ্ন দ্বারা কি বোঝানো হয়েছে সেটা আপনাকে এই ওসিআর মেশিনের মাধ্যমে আপনি রিয়েলাইজ করতে পারবেন। এর কাজ ও বৈশিষ্ট্য কি? প্রশ্ন থাকতে পারে যে ওসিআর এর কাজ ও বৈশিষ্ট্য সম্পর্কে লিখো। তখন কোনো বর্ণ পড়ার সময় সেই বর্ণের গঠন অনুযায়ী কতগুলো বৈদ্যুতিক সংকেত তৈরি করে। আমরা কিন্তু যে কোনো বর্ণ যখন দেখি, এই বর্ণগুলো কিন্তু বিভিন্ন সিগন্যালের মাধ্যমে, কম্পিউটারে কিন্তু বিভিন্ন সংকেতের মাধ্যমে, বিভিন্ন ডিজিটের মাধ্যমে এটা তৈরি হয়। এরপর পেন্সিল বা কালির দাগ ছাড়াও আমরা যে পেন্সিল এবং বিভিন্ন কালি যেগুলো ব্যবহার করি, বিভিন্ন ধরনের চিহ্ন ও বর্ণ বুঝতে পারে। অর্থাৎ যেগুলো পেন্সিল অথবা পেন্সিল বা কালি দিয়ে লেখা, যেটা কলম দিয়ে, যেটা কলম দিয়ে লেখা, এইগুলা ছাড়া বিভিন্ন চিহ্ন বা বর্ণ এই মেশিনের মাধ্যমে আমরা বুঝতে পারি। এরপরে চিঠির যে পিনকোড, চিঠির পিনকোড, ইলেকট্রনিক বিল, বাজার সমীক্ষা ইত্যাদি ক্ষেত্রেও আমরা বিভিন্ন যখন চিঠি সেন্ড করি, পিনকোডের মাধ্যমে যাচাই করা যায় যে এটা কি ধরনের চিঠি। ইলেকট্রনিক যে বিলগুলো আছে, বিদ্যুৎ বিল, এরপর বিভিন্ন বাজার যে সমীক্ষা, বাজারের যে বাজেট হিসাব, এইগুলার ক্ষেত্রে আমাদের এই যে ওসিআর এই ডিভাইসটি ব্যবহার করা হয়। আমাদের পরবর্তী এরই সিমিলার আরেকজন আছে, কাছাকাছি একজন আছে, সিমিলার না, একটু কাছাকাছি, ওএমআর। আমরা প্রথমেই জানবো এর পূর্ণ অর্থ। ওএম এর পূর্ণ অর্থ অপটিক্যাল, এই যে ও ফর অপটিক্যাল, এম ফর মার্ক এবং আর ফর হচ্ছে রিডার। এবং এই যে কাগজের উপর কালির দাগ বোঝার জন্য ওএমআর ব্যবহার করা হয়। আপনারা দেখেন না, আপনারা এই যে এর আগে ইন্টারমিডিয়েট দিয়েছেন, এসএসসি দিয়েছেন, আপনার খাতার উপরে একটা টপ পেজ থাকে, অ্যান্ড আপনারা যে অবজেক্টিভ পূরণ করেন, এই অবজেক্টিভগুলো দেখার জন্য যে যন্ত্রটা ব্যবহার করা হয়, সেটাই কিন্তু এই যে ওএমআর, এই সিগন্যালগুলো বোঝার জন্য। কাগজের দাগের উপস্থিতি অনুপস্থিতির ফলে আলোর প্রতিফলনের পার্থক্য তৈরি হয়। তার মানে এখানে যখন আপনি এই যন্ত্রের কাজ হচ্ছে যে যখন একটা ভরাট করলেন, আপনি ভরাট করে সেখানে কিন্তু একটা আলোর প্রতিফলন হচ্ছে। এই কাগজটা যখন ডিভাইসের মধ্য দিয়ে যাচ্ছে, যখন একটা ব্ল্যাক ভরাট যাচ্ছে, তখন আলোর প্রতিফলন হচ্ছে। এবং এখানে কয়টা ভরাট আছে সঠিক, ওখানে যদি আমরা কমান্ড দিয়ে দিই, এই ভরাটগুলো যদি শো করে তাহলে এইগুলা কারেক্ট, আর এখানে যদি এইগুলা থাকে তাহলে এইগুলা রং। এই ডিভাইসের মাধ্যমেই কিন্তু ওই যে অবজেক্টিভ বা আপনি যে ওএমআর যে শিট পূরণ করছেন, ওই ওএমআর মার্কশিটটা কিন্তু এই ডিভাইসের মাধ্যমে তৈরি করা হয়। এটা আপনারা একটু মুখস্থ করে নেবেন। এটার কাজ ও বৈশিষ্ট্য যদি বলি, যে একই প্যাটার্নের আমরা ওখানে যেটা দেখলাম, যে ওএমআর এর সাহায্যে কালির দাগ বোঝার জন্য এবং কালির দাগের আলোর প্রতিফলন, এবং পেন্সিলের দাগ বোঝার জন্য পেন্সিলের যে শীষ থাকে, এই শীষের উপাদান গ্রাফাইটের বৈদ্যুতিক পরিবাহিতা বিচার করে। তার মানে এই যে এইগুলা কি করে, যে যখন আপনি এই যে পেন্সিল দিয়ে একটা জিনিস ভরাট করছেন, তখন এটা কয়টা ভরাট হয়েছে, এখানে কি কি ধরনের উপাদান ব্যবহার করা হয়েছে, এইগুলা কিন্তু এই ওএমআর এর মাধ্যমে নির্ণয় করা হয়। অনেক সময় পেন্সিলের যে ভরাটগুলো, এগুলো বোঝা যায় না, এই জন্য টিচাররা বলে যে যখন ভরাট করবা তখন কালি দিয়ে ভরাট করবা, এটা নর্মাল যে পেনগুলো আছে এগুলা দিয়ে।
এছাড়া এই যে আমি যে কথাটা আগেই বললাম, নৈর্ব্যক্তিক উত্তরপত্র পরীক্ষণে এই ওএমআর ব্যবহার করা হয়। একটু মনোযোগ সহকারে ক্লাস করেন। এটা এই দ্বিতীয় অধ্যায় পর্যন্ত আমাদের একটু মুখস্থ করার টপিক বেশি, এই জন্য এগুলো ক্লাসে আলোচনা করতে গিয়ে একটু বোরিং বোরিং মনে হয়। আর আপনাদের ব্রেন তো এখন অনেক ক্লান্ত থাকে। এখন এই ক্লাস দেখতেছেন, দেখেছে যে মন আপনার এখানে নাই, সেটা কি হচ্ছে, চোখ এখানে মন বিমানে, চোখটা এখানে রাখেন। আচ্ছা, এর পরবর্তী টপিক আমাদের হচ্ছে রাউটার। আমরা একটু আগে ডিভাইসটা একটু দেখছিলাম, এইটা তো এখানে চিত্রটা দেওয়া হয়ে গেছে ব্ল্যাক আর এখানে হোয়াইট। এই যে রাউটার, এখানে এন্টেনা থাকে, এটা ইন্টারনেট সংযোগের জন্য, ইন্টারনেট কানেক্টিভিটির জন্য ব্যবহার করা হয়। আমরা দেখি রাউটার বলতে কি বুঝি। একই প্রোটোকলভুক্ত দুই বা ততোধিক স্বতন্ত্র নেটওয়ার্কের জন্য সংযোগ স্থাপন করে নেটওয়ার্ক সম্প্রসারণ করতে যে যন্ত্র ব্যবহার করা হয় তাকে রাউটার বলে। আমরা এমনও বলতে পারি, এটা ডিফারেন্ট ভাবে সংজ্ঞাটা, যে নেটওয়ার্ক কানেক্টিভিটি ডিভাইস ইন্টারনেট সংযোগের ক্ষেত্রে ব্যবহার করা হয়, যে নেটওয়ার্ক কানেক্টিভিটি ডিভাইস ইন্টারনেট সংযোগের জন্য ব্যবহার করা হয় তাকে রাউটার বলে। এর কিছু সুবিধা অসুবিধা আছে, এখান থেকে প্রশ্ন থাকে যে রাউটারের সুবিধা অসুবিধা লিখো। তো আমরা যদি প্রথমে দেখি এই সুবিধা, ডেটা আদান প্রদানের ক্ষেত্রে বাধার সম্ভাবনা কমায়। যখন আমরা কোনো ডেটা আদান প্রদান করছি তখন এই ডিভাইসটা কি করে, এই বাধার সম্ভাবনা কমায়। রাউটার একই প্রোটোকলে বিশিষ্ট নেটওয়ার্ক ছাড়া সংযুক্ত হতে পারে না। তার মানে এই রাউটারটা যদি আমি সংযোগ করতে চাই তাহলে এটা একই নিয়ম নীতির অধীনে থাকতে হবে। দেন আমরা যদি দেখি ডেটা ফিল্টারিং করা যায়। আর এর অসুবিধা হচ্ছে রাউটারের মূল্যটা বেশি। এর সুবিধা, ডেটা ফিল্টারিং করা যায় কিন্তু এর মূল্যটা একটু বেশি, কস্ট বেশি। বিক্ষিপ্ত ধরনের নেটওয়ার্ক যেমন ইথারনেট, টোকেন এবং রিংকে সংযুক্ত করতে পারে। তার মানে যে নেটওয়ার্কগুলো ছড়িয়ে ছিটিয়ে থাকে, এই রাউটারের মাধ্যমে সেই নেটওয়ার্কগুলোকে সুশৃঙ্খলভাবে একদম একই নেটওয়ার্কের অধীনে অ্যাড করা যায়। এরপর একাধিক নেটওয়ার্ককে সংযুক্ত করে সম্প্রসারিত করা যায়, মানে এখানে একাধিক নেটওয়ার্ক সংযুক্ত করা যায়। এইগুলো মূলত ছিল এর সুবিধা। আর অসুবিধা মূলত এই তিন ধরনের, যেটি একই প্রোটোকল বিশিষ্ট নেটওয়ার্ক ছাড়া সংযুক্ত করা যায় না। মানে এটা আমি যেখান থেকে কানেক্টেড করেছি তাকে ছাড়া অন্য কোনো নেটওয়ার্কের সংযুক্ত করা যাবে না। এটা একটু মূল্য বেশি থাকে। আর এর কনফিগারেশন তুলনামূলকভাবে একটু জটিল। এটা বিভিন্ন এর যে প্রোটোকলগুলো আছে, এর ইউজার আইডি, লগ ইন, এর যে আইপি গুলা অ্যারেঞ্জ করা, এই সকল বিষয়গুলো একটু জটিল আছে। মোটামুটি তিনটা অসুবিধা দিলেই হবে। আমাদের পরবর্তী টপিক হচ্ছে সিপিইউ, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। সিপিইউ এই যে এই টাইপের সার্কিট, আমার এখানে আমি গত ক্লাসে দেখেছেন ছোট একটি সিপিইউ আছে, এটি ছোট একটি প্রসেসর টাইপের ছোট সিপিইউ, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। এটাকে কম্পিউটারের মস্তিষ্ক বলা হয়। কারণ কি মস্তিষ্ক কেন বলা হয়? আমাদের মস্তিষ্ক কি, এই যে এইটা, অর্থাৎ আমাদের শরীরে যত কাজ আছে সকল কাজ কিন্তু আমাদের এই মাথার মাধ্যমে সম্পাদন করা হয়। এটাকে আমাদের বলা হয় কি, যে আমাদের মূল যে কাজগুলো শরীরের মধ্যে, এই মূল কাজ কিন্তু এই মস্তিষ্কের মাধ্যমে করা হয়। তেমনি কম্পিউটারের যত কাজ আছে সকল কাজই কিন্তু সিপিইউ এর মাধ্যমে সম্পাদন করা হয়। এই জন্য সিপিইউ কে কম্পিউটারের মস্তিষ্ক বলা হয়, মাথা বলা হয়। সব প্রসেসিং এর কাজ এখানে হয়ে থাকে। গণনার সিদ্ধান্ত, এটা গণনা যে সিদ্ধান্ত আছে, নিয়ন্ত্রণমূলক কাজ এই সিপিইউতে সম্পন্ন হয়। সিপিইউ এর টপিকটা আমরা দেখেছি। এখন এর কাজ হচ্ছে যে গাণিতিক যুক্তির একক, যোগ বিয়োগ গুণ ভাগ, যত অ্যারিথমেটিক যে কাজগুলো আছে, এই অ্যারিথমেটিক এএলইউ, অ্যারিথমেটিক লজিক ইউনিট, এই কাজগুলা কিন্তু সিপিইউ এর মাধ্যমে সম্প্রসারিত হয়। নিয়ন্ত্রণ একক, মানে এখানে প্রথমে আছে গাণিতিক যুক্তির একক, এরপর আছে নিয়ন্ত্রণ একক, সকল কাজ নিয়ন্ত্রণ করে। কম্পিউটারে যত কাজ আছে সকল কাজে সিপিইউ নিয়ন্ত্রণ করে। এরপর আছে মেমোরি বা স্মৃতি অংশ, বিভিন্ন তথ্য সংরক্ষণ করে। এটা ছিল হচ্ছে সিপিইউ এর তিন ধরনের কাজ, একটি হচ্ছে গাণিতিক, একটি হচ্ছে যে কন্ট্রোল, এবং আরেকটি হচ্ছে মেমোরি।
গাণিতিক, যেটাকে আমরা বলি অ্যারিথমেটিক, একটা হচ্ছে যে কন্ট্রোল, এবং আরেকটি হচ্ছে যে মেমোরি। দেন আমরা দেখি র্যাম। র্যাম আমার একটা রাখা উচিত ছিল। যে র্যাম হচ্ছে যে এটা একটা স্লট টাইপের মতো মেমোরি। এটা হচ্ছে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। এটা হলো প্রাইমারি মেমোরির একটি অংশ, যেখানে কম্পিউটার কাজ করার সময় সাময়িকভাবে ডেটা ও প্রোগ্রাম সংরক্ষণ করে থাকে। আমরা যখন কোনো তথ্য টাইপ করতেছি, তখন র্যাম কিন্তু এই তথ্যটা সাময়িকের জন্য কম্পিউটারের মধ্যে সংরক্ষণ করে রাখছে। এটা র্যান্ডমলি যে কোনো তথ্য অ্যাক্সেস করে। একটু মনে রাখবেন, এটা র্যাম মূলত দুই প্রকার। একটা হচ্ছে যে এসর্যাম, যেটাকে বলা হয় স্ট্যাটিক, এবং আরেকটা হচ্ছে ডির্যাম, যেটাকে বলা হয় ডাইনামিক। একটা স্ট্যাটিক অর্থাৎ স্ট্যাটিক র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, আর ডাইনামিক র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। অনেক সময় পূর্ণ অর্থ লিখতে বলে SRAM, এর পূর্ণ অর্থ কি, তখন কিন্তু আপনাকে এটা দিতে হবে। এর কাজ ও বৈশিষ্ট্য, যে এর কাজটা হচ্ছে বিদ্যুৎ চলে গেলে এখানকার যে তথ্যগুলো থাকে, র্যামের তথ্যগুলো থাকে, সেই তথ্যগুলো মুছে যায়। এরপরে কাজ চলাকালীন প্রোগ্রাম ও ডেটা সাময়িকভাবে সংরক্ষণ করে। আগেই বললাম, যখন আপনি কোনো কাজ করতেছেন তখন ওই কাজগুলো সাময়িকভাবে সংরক্ষণ করে রাখতেছে, এবং সহজে পড়াও লেখা যায়। আপনি যখন একটা তথ্য টাইপ করতেছেন, এটা সহজে পড়তে পারছেন এবং এটা লিখতেও পারছেন, এবং কাজের গতি অনেক দ্রুত। এই র্যামের যে কাজ, এই কাজের গতি অনেক দ্রুত, অনেক বেশি। এরপরে এটা মাদারবোর্ডের সিপিইউ এর কাছাকাছি স্লটে থাকে। র্যামটা মাদারবোর্ডের একদম সিপিইউ এর কাছে থাকে। আমাদের পরবর্তী টপিক যদি আমরা দেখি, রম। র্যামের মতোই আরেকটি এটা হচ্ছে যে রিড অনলি মেমোরি। এটি ধীর গতির এবং স্থায়ী হিসেবে কাজ করে। আপনি যখন রমে কোনো তথ্য সংরক্ষণ করছেন, তখন এটা ধীরে ধীরে সেভ হবে। আমি গত ক্লাসে এই টপিকটা বলেছিলাম। রম হচ্ছে যে 4 প্রকার, যার প্রথমটি হচ্ছে যে এমরম, যেটা হচ্ছে মাস্ট রম বলা হয়, এটা মাস্ট। দ্বিতীয় হচ্ছে যে পিরম, যেটা প্রোগ্রাম থেকে প্রোগ্রামেবল রম, এবং আরেকটা হচ্ছে যে ইপিরম, যেটা ইরেজেবল প্রোগ্রামেবল রম, এবং ইইপিরম, যেটা ইলেকট্রিক্যাল ইরেজেবল প্রোগ্রামেবল রম। এগুলো একটু মুখস্থ করে নেবেন। এর কাজ ও বৈশিষ্ট্য হচ্ছে যেটা স্থায়ী মেমোরি, সাধারণত পড়া যায়, লেখা যায় না। আপনি যে কোনো তথ্য এখানে পড়তে পারবেন, যে কোনো তথ্য কিন্তু আপনি লিখতে পারবেন এখানে, রমে যে তথ্যগুলো আছে। আর গেলেও খুব সীমিত, দেখা যাচ্ছে একটা ফোল্ডার নেম ক্রিয়েট করতে পারছেন। এর গতি হচ্ছে অনেক ধীর। কম্পিউটার চালুর সময় প্রয়োজনীয় নির্দেশ এটা প্রদান করে। আপনারা স্লাইড থেকে এগুলো একটু সঠিক করে নিন। তো টাইপিং মিসিং হয়েছে, রমটা দেখতে এমন। এবং মাদারবোর্ডে স্থায়ীভাবে এটা থাকে, স্থায়ী চিপ আকারে থাকে। এটা আপনার এক্সট্রা ভাবে এটা লাগানোর প্রয়োজন হয় না, এখানে চিপ আকারে থাকে, যখন নষ্ট হয়ে যাবে তখন লাগাতে হবে। এই ছিল এই টপিকটা। আমরা দ্বিতীয় টপিক দেখি, যে এই টপিক থেকে যে টাইপের প্রশ্ন আসবে। যেমন হার্ডওয়্যার কি, আমরা প্রথমেই কিন্তু পড়েছিলাম হার্ডওয়্যার কি। হার্ডওয়্যার বলতে কি বোঝায়, হার্ডওয়্যার উপাদান সমূহ লিখো, যে যতগুলো আমরা 11টা এবং 6টা যে উপাদানগুলো দেখলাম। সিপিইউ এর বিভিন্ন অংশের বর্ণনা দাও। সিপিইউ এর আমরা 3 ধরনের দেখলাম, এএলইউ, কন্ট্রোল এবং হচ্ছে মেমোরি, যে 3 ধরনের অংশ দেখলাম। ওসিআর, ওএমআর এর বৈশিষ্ট্য, এদের মধ্যে পার্থক্য। র্যাম ও রম এদের মধ্যে পার্থক্য, এবং রাউটার কি, রাউটার কিভাবে কাজ করে, ওর কার্যবলী আলোচনা করা। আমরা রাউটারের সংজ্ঞাটা দিব, এবং ওর যে কাজ ছিল, ওর সুবিধা অসুবিধা ছিল সেটা। এটা আপনার 2 মার্কে, 3 মার্ক, 4 অথবা 5-6 মার্কে আসতে পারে এই টাইপের কনসেপ্ট। আমাদের দ্বিতীয় যে টপিক এই অধ্যায়, সেটা হচ্ছে সফটওয়্যার। আমরা প্রথমে জেনেছি কি হার্ডওয়্যার, এবার জানবো কি সফটওয়্যার। সফটওয়্যার বলতে আমরা কি বুঝি। এই সফটওয়্যার কিন্তু কম্পিউটারের ভিতরে অংশ। এর প্রকারভেদ আমরা কি কি জানবো এখানে। যেমন এখান থেকে আমরা জানবো অ্যাপ্লিকেশন সফটওয়্যার, বিভিন্ন অ্যাপসের ক্ষেত্রে যে সফটওয়্যারগুলো ব্যবহার করা হয়। অপারেটিং সিস্টেম, অর্থাৎ সফটওয়্যারের ক্ষেত্রে আমরা 2 ধরনের জানবো, একটা হচ্ছে অ্যাপ্লিকেশন এবং আরেকটা হচ্ছে অপারেটিং। এবার আমরা জানবো সফটওয়্যার। যে সফটওয়্যার বলতে আমরা কি বুঝি। সফটওয়্যার হলো এমন কিছু প্রোগ্রাম, নির্দেশনা, তথ্যের সমষ্টি যা কম্পিউটার হার্ডওয়্যারকে নির্দিষ্ট কাজ সম্পন্ন করতে সহায়তা করে। তার মানে সফটওয়্যার হার্ডওয়্যারের নির্দিষ্ট যে কাজগুলো আছে, এই কাজগুলো সম্পাদন করতে সাহায্য করে। সফটওয়্যার মূলত 3 ধরনের, একটা সিস্টেম সফটওয়্যার, একটা হচ্ছে প্রোগ্রাম সফটওয়্যার, এবং আরেকটা হচ্ছে যে অ্যাপ্লিকেশন সফটওয়্যার। এই সফটওয়্যার কয় ধরনের দেখলাম, 3 ধরনের। একটা সিস্টেম, যেটা সিস্টেমে ব্যবহার করা হয়, একটা হচ্ছে প্রোগ্রাম, এবং আরেকটা হচ্ছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার।
আমরা প্রথমে জানবো অ্যাপ্লিকেশন সফটওয়্যার। অ্যাপ্লিকেশন সফটওয়্যার কাকে বলে, এগুলো সব খাতায় লিখে লিখে মুখস্থ করবেন। যে প্রোগ্রাম বা সফটওয়্যার ব্যবহারকারীর নির্দিষ্ট কাজ সম্পন্ন করতে তৈরি করা হয় তাকে অ্যাপ্লিকেশন সফটওয়্যার বলে। এর প্রধান কাজ হচ্ছে এটা নির্দিষ্ট একটা কাজ সম্পন্ন করে। অ্যাপ্লিকেশন যে সফটওয়্যারগুলো মানে ওর কাজটা আছে নির্ধারিত, ব্যবহারকারীকে সহায়তা করে, যে কোনো সফটওয়্যার অবশ্যই ব্যবহারকারী সহায়তা করে, তথ্য সংরক্ষণ ও উপস্থাপন করে এবং বিনোদনমূলক যে কার্যক্রমগুলো আছে এই কার্যক্রমে এটা সাহায্য করে। অ্যাপ্লিকেশন সফটওয়্যার কয়েকটি নাম আমরা দেখব। ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার, আমাদের পরবর্তীতে এই ওয়ার্ড প্রসেসিং এর ব্যবহার কিন্তু আছে, যেগুলো লেখালেখির জন্য যে সফটওয়্যারগুলো ব্যবহার করা হয়। স্প্রেডশিট সফটওয়্যার, যেগুলো বিভিন্ন হিসাব নিকাশের জন্য যে সফটওয়্যারগুলো ব্যবহার করা হয়। ডেটাবেস সফটওয়্যার, যেগুলো ডেটাবেস সফটওয়্যার মূলত ব্যবহার করা হয় বিভিন্ন সফটওয়্যার তৈরির ক্ষেত্রে, বিভিন্ন ওয়েবসাইটে কোনো তথ্য সংরক্ষণ করে রাখার জন্য এই ডেটাবেস সফটওয়্যার ব্যবহার করা হয়। এবং প্রেজেন্টেশন সফটওয়্যার, এটা বিভিন্ন পাওয়ার পয়েন্ট, বিভিন্ন কোনো তথ্যকে প্রেজেন্ট করার জন্য যে সফটওয়্যারগুলো ব্যবহার করা হয়। তাহলে এরপরে আছে গ্রাফিক অ্যান্ড ডিজাইন সফটওয়্যার। গ্রাফিক্স যেগুলো আছে, যে আপনি বিভিন্ন যে ডিজাইনের কাজ যেগুলো করবেন, লোগো ডিজাইন, বইয়ের কভার ডিজাইন, এই ডিজাইনের ক্ষেত্রে যে সফটওয়্যারগুলো ব্যবহার করা হয়। এবং আছে ওয়েব ব্রাউজার সফটওয়্যার, বিভিন্ন ওয়েব ব্রাউজিং করার জন্য যে সফটওয়্যারগুলো ব্যবহার করা হয়। এবং মিডিয়া প্লেয়ার সফটওয়্যার ও কমিউনিকেশন সফটওয়্যার। তাহলে আমরা মোট কয়টা সফটওয়্যার দেখলাম? 8টা সফটওয়্যার দেখলাম, যার মধ্যে ওয়ার্ড প্রসেসিং, স্প্রেডশিট, ডেটাবেস, প্রেজেন্টেশন, গ্রাফিক অ্যান্ড ডিজাইন, ওয়েব ব্রাউজার যে সফটওয়্যারগুলো আছে সেগুলা, মিডিয়া প্লেয়ার যেগুলো বিভিন্ন ভিডিও প্লে করার জন্য, বিভিন্ন ছবি প্লে করার জন্য যে প্লেয়ারগুলো ব্যবহার করা হয়, এবং কমিউনিকেশন যে সফটওয়্যারগুলো আছে। এইগুলো আপনার অ্যাপ্লিকেশন। দেন হচ্ছে অপারেটিং সিস্টেম। অপারেটিং সিস্টেম যে অ্যাপ্লিকেশনগুলো আছে বা সফটওয়্যারগুলো আছে, অপারেটিং সিস্টেম বলতে আমরা কি বুঝি? অপারেটিং সিস্টেম এমন একটি সিস্টেম যা কম্পিউটার হার্ডওয়্যার এবং ব্যবহারকারীর মধ্যে সংযোগ স্থাপন করে কম্পিউটারের সব কার্যক্রম নিয়ন্ত্রণ পরিচালনা করে। তার মানে অপারেটিং সিস্টেম কি? কম্পিউটারের হার্ডওয়্যার এবং ব্যবহারকারীর মধ্যে, ব্যবহারকারী মনে করেন যে আপনি ব্যবহার করতেছেন, এদের মধ্যে একটা সংযোগ স্থাপন করে এবং কম্পিউটারের সব কার্যক্রম ও এর কন্ট্রোলিং যে সিস্টেমটা আছে এটা সে ম্যানেজমেন্ট করে অপারেটিং সিস্টেমটা। যেমন আমাদের মোবাইলে এক ধরনের অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড অপারেটিং বলতে পারেন, কম্পিউটারের মধ্যে কিন্তু উইন্ডোজ অপারেটিং সিস্টেম। এগুলা কি? একজন ব্যবহারকারী এবং হার্ডওয়্যার এদের মধ্যে এটা কমিউনিকেট করে। অপারেটিং সিস্টেমের উদাহরণ ও ব্যবহার, যেমন আমরা বলতে পারি প্রথমে উইন্ডোজ, আগেই বললাম এই উইন্ডোজগুলো কোথায় কোথায় ব্যবহার করে, বিভিন্ন অফিসের ক্ষেত্রে কিন্তু উইন্ডোজ অপারেটিং, কম্পিউটারের মধ্যে আপনার উইন্ডোজ অপারেটিং সিস্টেম ব্যবহার করা হয়। শিক্ষা, গেম যেগুলো আছে, সাধারণ যে গেমসগুলো আছে এই সকল ক্ষেত্রে কিন্তু উইন্ডোজ ব্যবহার করা হয়। এছাড়া লিনাক্স, এই লিনাক্স কিন্তু অনেক ক্ষেত্রে ব্যবহার করে, যেটা সার্ভার, প্রোগ্রামিং, নেটওয়ার্ক ম্যানেজমেন্ট, এই সকল ক্ষেত্রে লিনাক্স অপারেটিং সিস্টেম ব্যবহার করা হয়। এবং হচ্ছে যে যেটা হচ্ছে ম্যাক ওএস, যেটা হচ্ছে বিভিন্ন ডিজাইন, মিডিয়া বা প্রফেশনাল কাজের ক্ষেত্রে। অ্যান্ড্রয়েড, যেটা আমাদের মোবাইল এবং বিভিন্ন যে ট্যাব যেগুলো আছে এই ট্যাব ডিভাইসগুলোতে কি এই অ্যান্ড্রয়েড ব্যবহার করে। এবং আইওএস, যেটা হচ্ছে আইফোন ও আইপ্যাড, আইফোনের যে অপারেটিং সিস্টেমটা সেটা হচ্ছে আইওএস। ইউনিক্সটা ব্যবহার করা হয়, ইউনিক্স ব্যবহার করে সার্ভার ও বৈজ্ঞানিক গবেষণার ক্ষেত্রে। এবং আরেকটা হচ্ছে ক্রোম ওএস, যেটা হচ্ছে যে ক্লাউড ভিত্তিক কাজ ও ইন্টারনেট ব্যবহারের ক্ষেত্রে, ক্লাউড ভিত্তিক কাজ ও ইন্টারনেট ব্যবহারের উপযোগের ক্ষেত্রে এই ক্রোম ওএসটা এটা ব্যবহার করা হয়। তাহলে এখানে যেগুলো দেখছি এগুলো সব কিন্তু আমার অপারেটিং সিস্টেম। আপনার বিভিন্ন ডিভাইস যে সফটওয়্যারগুলোতে অপারেট করে, যে সফটওয়্যারগুলোর মাধ্যমে কাজ করে, সেইগুলোকে বলা হয় কিন্তু অপারেটিং সিস্টেম সফটওয়্যার। এই অংশ থেকে আপনি যেমন প্রশ্ন পাবেন, যেমন অপারেটিং সিস্টেম কি উদাহরণ সহ আলোচনা করো, অ্যাপ্লিকেশন সফটওয়্যার কি এই টাইপের, কয়েকটি অ্যাপ্লিকেশন সফটওয়্যার নাম লিখো, এই যে এই ধরনের। মূলত এই প্রশ্নগুলোই 2, 3, 4 বা 5, 6 নম্বরের জন্য আসবে। এটা বড় ছোট উভয় প্রশ্ন আসবে। এরপরে প্রশ্ন থাকতে পারে হার্ডওয়্যার সফটওয়্যারের মাঝে তুলনা করো। এই ছিল আজকের ক্লাসের টপিক। আমরা পরবর্তী ক্লাসে ওয়ার্ড প্রসেসিং অ্যাপ্লিকেশন টপিক সম্পর্কে জানবো। এটা 3য় অধ্যায়ের টপিক, যেখানে আমাদের এই অধ্যায়ের সকল টপিকগুলো আলোচিত থাকবে। 3য় অধ্যায়ে যে টপিকগুলো আছে সে পর্যন্ত সবাই ভালো থেকো। আর আজকের ক্লাসটি খাতায় নোট করে অবশ্যই রেডি করো। কোনো সমস্যা থাকলে কমেন্টে জানিও।